স্যার দেখবেন দরজা খুললেই কি অদ্ভুত সুন্দর গন্ধ, নীরার গায়ের ঘ্রাণ সারা ঘরে জড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার ঘরটা পর্যবেক্ষণ করে দেখি। দরজা খুলে রুমে ঢুকেই কেলটু সত্যি নাক টেনে সুবাস নিল। আমি কোনো ঘ্রাণ পেলাম না। মেয়েলি হাতে পরিপাটি সাজানো ঘর, একটা দেয়ালে দুজনের বিয়ের বিশাল ছবি ফটোবন্দি হয়ে অতীতে আটকে আছে। ড্রেসিং টেবিলের পাশে বেড টেবিলে কয়েকটা রঙিন কাচের জার দেখে কৌতূহল লাগলো। কেলটুকে জিজ্ঞেস করলাম, এগুলো কি? কেলটু বলল, এগুলো নীরার শখের জিনিস। এর ভেতর বকুল ফুল, কাঠগোলাপ মমি করে রেখেছে। ফুলগুলো পদ্ম সংগ্রহ করে এনে দিয়েছে। ২৬ বছর ধরে মানসিক রোগী নিয়ে কাজ করায় এসব সাথে সাথে চিনে ফেললাম। বেনজয়েল মিথাইলএকজোনিন, যাকে আমরা কোকেইন নামে চিনি। নীরা কি কোনো মেডিসিন নিত? হ্যাঁ স্যার। ওর কি শ্বাসকষ্টের রোগ ছিল বা অ্যালার্জি? না, তবে মাইগ্রেনের ব্যথা ছিল। কেলটু, তুমি আমার সাথে ১ সপ্তাহ পর দেখা করবে। ততদিন দয়া করে তুমি নীরার ঘরে ঘুমাবে না। পদ্ম নামের মেয়েটা তোমার স্ত্রীকে কোকেইনের নেশা করতে সাহায্য করত। ব্যাপারটা তোমার স্ত্রী জানে নাকি সম্পূর্ণই পদ্ম দায়ী বুঝতে পারছি না। ফুলের ভেতর পাউডার, আরও কয়েক জায়গায় পাউডার লুকানো আছে নির্ঘাত। নীরার নাকের কাছে ঘা দেখে তখনই সন্দেহ হয়েছিল। তুমি যে এ ঘরে স্ত্রীর ঘ্রাণ পাও তা আসলে কোকেইনের বাষ্প। তোমারও নেশা হচ্ছে, সুতরাং এই ঘর আজ থেকে তালাবদ্ধ রাখবে। আচ্ছা ঠিক আছে স্যার। পদ্মর একমাত্র ছবি নিয়ে বাড়ি ফিরলাম রাত ১২টায়। ছেলের মা না খেয়ে অপেক্ষা করে আছে। রাতে খাবার মুড ছিল না, কিন্তু ওর অপেক্ষারত চেহারা দেখে না করতে পারলাম না। ভুলে গিয়েছিলাম আজ আমাদের ২২তম বিবাহবার্ষিকী। টেবিলে সাজানো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি, বেগুন ভর্তা, দেশি মুরগির ঝোল, শুটুকি ভুনা আর মাসকলাইয়ের ডাল দেখে মনটা আনচান করে উঠল। কাজের চাপে নিজেদের ব্যক্তিগত উৎসবগুলো প্রায়ই ভুলে যাই। সন্তানের মা তাই আশাও করে নাই আমি উপহার নিয়ে আসব, কিন্তু স্বামীর পছন্দমতো খাবার ঠিকই রান্না করেছে। লতা, তোমার জন্য একটা গোলাপ ফুলের তোড়া কিনেছিলাম, ট্যাক্সিতে ভুলে ফেলে এসেছি। কেন মিথ্যা বলছো? ঝড় বাদলের দিনে রাত ১২টায় ফুলের দোকান খোলা থাকে না। আমার উপহার কালকে দিলেও চলবে। আমি পেশায় সাইকিয়াট্রিস্ট, আর লতা ডিগ্রিধারী না হয়েও মনের অলিগলির সত্য মিথ্যা ঠিকই টের পায়। আজ রাতে তোমাকে একটা গল্প বলবো, মনোযোগ দিয়ে শুনবে। এত সুন্দর রান্না করে খাওয়ালে, তাই এটা তোমার রিটার্ন গিফট। আচ্ছা, আগে খাওয়া শেষ করো। তুমি শিওর মেয়েটার হাতের মাংসের ভেতর সোনামুখী সুই পাওয়া গেছিল? হ্যাঁ, কেলটুর ডায়েরিতে তাই লেখা আছে। আমার মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। বেশ কিছুদিন আগে পত্রিকায় পড়ছিলাম, আমেরিকায় একজন সৎ বাবা তার ২ বছরের ছেলের সারা শরীর সূচে বিদ্ধ করেছিল। পরে পুলিশের জেরার মুখে স্বীকার করে তিনি ব্ল্যাক ম্যাজিকের চর্চা করেন আর ছেলেটাকে মিডিয়া হিসেবে ব্যবহার করেছিলেন। আমার বিশ্বাস হচ্ছে না। নয়তো পদ্ম মেয়েটা কেন নীরার ক্ষতি করবে? বাথরুমে তেল ছিটিয়ে রাখবে, ওর পরনের কামিজ ছিঁড়ে ফেলবে, ওকে ড্রাগের নেশায় পাগল করে ছাড়বে। তুমি নিজেই বলো। আমি কিছুই বুঝতে পারছি না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। রাতে আর ঘুম হলো না। সকালে চেম্বারের উদ্দেশ্যে রওনা দিয়েও ক্লিনিকে ঢোকা হলো না। বল্টুকে নিয়ে চলে গেলাম সোজা নীরার দাদার বাড়ি। সেখানে গিয়ে পদ্মর মায়ের খোঁজ করলাম। আপনার মেয়ে পদ্ম, ওকেও তো খুঁজে পাওয়া যায় না। সে কোথায় আছে জানেন কিছু আপনি? ওই কালো বেটি আমার পদ্ম না, আমি তাকে চিনি না। কি বলছেন এগুলো? নিজের মেয়েকে অস্বীকার করছেন? হ্যাঁ, পদ্মর পিঠে রাজহাঁসের ডিমের লাহান এত বড় জন্মদাগ আছিল। ওই মাইয়ার কিছুই নাই। এ কথা কি নীরা জানত? ওদের বাড়ির কেউই জানতো না। আমি নীরার ৪০-আর দিন কল পাড়ে ওরে উদাম গোসল করতে দেখা চুলের মুঠি ধইরা টাইনা কইছি, ওই বেটি তুই কেডা? কিন্তু কিছু কয় না, খালি কান্দে। সেই দিন রাইতেই দেখি মাগি উধাও আর আহে নাই। আমি চিন্তিত হয়ে ভাবতে লাগলাম, পদ্ম আসলে পদ্ম নয়। যেই মেয়েটা পদ্মর পরিচয়ে নীরার ফ্ল্যাটে এসে উঠেছিল, সে তাহলে কে? কেনই বা গর্ভে বাচ্চা নষ্টের মতো এত বড় ক্ষতি করে যাবে, মাথায় ঢুকছিল না। কেলটুর খাতার শেষ কয়েকটা পৃষ্ঠা পড়তে শুরু করলাম। পরে কেলটুর সাথে আর কোনোদিন আমার দেখা হয়নি। তাকে ৭ দিন পর চেম্বারে দেখা করতে বলেছিলাম, তার বদলে চিরকুট আসে। কেলটু চিরকুটে বলেছে, স্যার, ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে যাচ্ছি। নীরাকে ছেড়ে পৃথিবীর কোনো কোনায় আমি শান্তি পাবো না, তবু যেতে হবে। কোকেইন খেয়ে নেশা করবার মতো মেয়ে আমার স্ত্রী ছিল না। ধূপের ধোয়া বলে পদ্ম নামের ডাইনিটা ওকে নেশা করতে বাধ্য করেছে। জানি না কোনো অপরাধে একটা ছোট মেয়ে আমাদের সংসার ধ্বংস করে দিল। প্রতিজ্ঞা করেছি ওকে কোনোদিন চোখের সামনে পেলে খুন করব আমি। আপনি ভালো থাকবেন স্যার। পদ্ম মানুষ নাকি পিশাচ, সেই ভাবনা বহুরাত আমাকে ঘুমাতে দেয় নাই। কেলটু এবং তার স্ত্রী নীরা সবাইকে আমি ভুলে গেছি, কিন্তু পদ্মকে নয়। ওর ছবি এখনও আমার ডায়েরির পাতায় ট্যাপ দিয়ে আটকানো। কালো আর অল্পবয়স্ক মেয়ে হলেই চেয়ে দেখি পদ্ম নাকি অন্য কেউ।
5 বছর পর কল্যাণপুর বাস কাউন্টারে বসে আছি, উদ্দেশ্য সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের টিকিট কেনা। একজন সুন্দরী মহিলা পাশে এসে বসল। ভদ্রমহিলার সাথে স্কার্ট পরা আরেকজন কিশোরী ছিল। ভদ্রমহিলা বলছে, রিয়া, এভাবে দাঁড়িয়ে থেকো না, এখানে এসে বসো। আমার স্মৃতিশক্তি কখনই বিশ্বাসঘাতকতা করে না। একেবারে চোখের দেখাই বলছে, রিয়া নামের মেয়েটি আমার ছবিতে দেখা পদ্ম, কুচকুচে কালো রং, কোকড়ানো চুল, চোখের নিচে তিলটা পর্যন্ত ঠিক আছে। 5 বছরে মেয়েটা লম্বায় অনেকখানি বেড়ে উঠেছে। সে আমার দিকে তাকিয়ে হাসল। মেরুদণ্ড বেয়ে ঠান্ডা কিছু স্রোত অনুভব করলাম। কথা বলতে গিয়ে গলায় আটকে গেছি। আমতা আমতা করে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, ওইটা কি আপনার মেয়ে? হ্যাঁ, আমি চুমকি, আর ওইটা আমার মেয়ে রিয়া। কিছু মনে করবেন না, আপনার চেহারার সাথে মেয়ের চেহারার একটু মিল নাই। সবাই একই প্রশ্ন করে, শুনতে শুনতে কান পচে গেল। ও দেখতে ওর বাবার মতো হয়েছে। ওর বাবার নাম কি জানতে পারি? ওর বাবার নাম কেলটু। আমি তো পুরাই অবাক। দেরি না করে বাসায় চলে আসলাম। তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? সিলেট না গিয়ে বাসায় ফিরে আসলে যে? মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। আমার আগেই বোঝা উচিত ছিল। পদ্ম কেলটুকে ডাকত আব্বা আর নীরাকে আম্মা। পদ্মটা আবার কে? কেউ না, এখন তুমি যাও, রাতে তোমাকে বুঝাই বলবো। আমি একটু একা থাকতে চাই লতা। এই গল্প থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম তা হচ্ছে, পাপ বাপকেও ছাড়ে না।